নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আমি সর্বাণী। আমার বই পড়ুন বইকে ভালোবাসুন চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আজ আমি সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা একটি খুব সুন্দর গল্প দ্রব্যময়ীর কাশীবাস পড়ে শোনাচ্ছি। সঙ্গে থাকুন, পাশে থাকুন, শুনতে থাকুন। দ্রব্যময়ীর কাশীবাস। দুদিন থেকে জিনিসপত্র গুছানো চলল। পাড়ার মধ্যে আছে মাত্র 3 ঘর প্রতিবেশী। কারোর সঙ্গে কারো কথাবার্তা নেই। পাড়ার চারিধারে বন জঙ্গল, পিটুলি গাছ, তেঁতুল গাছ, বাঁশঝাড়, বহু পুরনো আম কাঁঠালের বাগান। দ্রব্য ঠাকুরানের বাড়ির চারিধার বনে বনে নিবিড়। সূর্যের আলো কস্মিন কালেও ঢোকে না। তার উপর বাড়ির সামনে একটা ডোবা, বর্ষার জলে টইটুম্বুর। দিনরাত জাঁকো জাঁকো ব্যাঙের একঘেয়ে ডাক। দিনে রাতে মশার বিনবুনুনি। দ্রব্য ঠাকুরনের নাতি বললে, ঠাকুমা, সাবু আছে ঘরে না বাজার থেকে আনবো? দ্রব্য ঠাকুরনের কণ্ঠস্বর অতি ক্ষীণ শোনালো, কারণ আজ 2 মাস কাল তিনি ম্যালেরিয়ায় ভুগছেন। পালা জ্বর। ঘড়ির কাঁটার নিয়মে তা আসবে একদিন অন্তর একদিন, ঠিক বিকেল বেলাটিতে। দ্রব্য ঠাকুরন পুরনো কাঁথা লেপ চাপা দিয়ে শুয়ে পড়বেন। উফ আহ করবেন, জ্বরের ধমকে ভুল বকবেন। ও বাড়ির ঠাকুরন এসে জিজ্ঞাসা করবেন জানালার কাছে দাঁড়িয়ে, বলি, ও দিদি, অমন করছো কেন? জ্বর এলো নাকি? আর নব, মলেই বাঁচি, নিত্যি জ্বর। ওরে মারে, হাত পা কি কামড়ানটাই কামড়াচ্ছে। একটু উঠে হেঁটে বেড়াতে দেবে না? হে কি কাণ্ড! হ্যাঁ গা। পরে মিনতির সুরে বললেন, ও নাবো, নক্ষী দিদি, শীত তো আজ ভাঙলো না। কাঁথা গায়ে দিয়েছি, নেপ গায়ে দিয়েছি। তুমি ওই বাঁশের আলনার পুরনো তোষকটা পেড়ে আমার গায়ে যদি দিয়ে দাও। চেপে ধরবো? হ্যাঁ দিদি। ধরো নব, চেপে ধরো, আমার হয়ে গেল। ভয় কি? অমন করো না। ছি, টেবু আসবে চিঠি পেলে, কানু আসবে, বিন্দে আসবে, তোমার নাতিরা বেঁচে থাক। অমন সোনার চাঁদ নাতি সব ভাবনা কি তোমার দিদি? কেউ আমাকে দেখে না নব। কেন দেখবে না দিদি? সবাই দেখবে। তুমি বেশি বকো না, চুপটি করে শুয়ে থাকো। আমার গরু উত্তর মাঠে। কোথায় গরু দিয়ে এসেছিলে? জোটে গোয়ালার অড়ল ক্ষেতের পাশে। আচ্ছা, আমি এনে দেব এখন গরু। আমারও গরু রয়েছে জোটে গোয়ালা জমির কাছেই। তুমি শুয়ে থাকো। আরো ঘন্টাখানেক পরে বৃদ্ধা ঠাকুরন আবার এসে জানালায় দাঁড়িয়ে বললে, কম্প থেমেছে দিদি? ক্ষীণ স্বরে লেপ কাঁথা ছেঁড়া স্তূপের মধ্যে থেকে জবাব এলো, গরু? আমার গরু তো কোনো ভয় নেই, সে আমি এনেছি। কম্প থেমেছে? সারা বর্ষা দ্রব্যময়ী এমনই ম্যালেরিয়ায় ভোগেন। তার বড় নাতি শ্রীশচন্দ্র ওরফে টেবু কাজ করে ইচ্ছাপুরের বন্দুকের কারখানায়। মেজ নাতি পাকশিতে ইবি
আর এ ছোট নাতিও ওদিকে যেন কোথায় থাকে। বড় নাতি ছাড়া অন্য দুটি অবিবাহিত। বড় নাতির আবার একটি ছেলেও হয়েছে। আজ বছর 5-6 আগে বড় নাতি ছেলে বউ নিয়ে বাড়ি এসে দিন সাতেক ছিল। নাত বউ মনোরমা হুগলি জেলার মেয়ে। সে এখানে এসে নাক সিটকে থাকে। বাড়ি তো ভারী, মোটে একখানা চালা ঘর, ছেঁচার বেড়া। এমনি ধারা জঙ্গলে যে দিনমানেই বুনো শুয়োর লুকিয়ে থাকে। মশার তো ঝাঁক। মাগো, কি কাদা ঘাটের পথে! এখানে কি মানুষ থাকে নাকি? মনোরমার খাঁড়ার মতো নাক আরো উঁচু ও তীক্ষ্ণ হয়ে ওঠে। 7 দিন পরে দ্রব্যময়ীকে নাতির ছেলে খোকনমণির মায়া কাটাতে হয়। তার চোখের জলে বুক ভেসে যায়। ঠাকুরনকে বলেন, সুদের সুদ, ও যে কি মিষ্টি তা তোমাকে কি বোঝাবো নব। দ্রব্যময়ীর আকুল ক্রন্দনের মধ্যে যে কত কালের পিপাসিত প্রতীক্ষা সুদূর ভবিষ্যতের দিকে নিষ্পলকে চেয়ে আছে। স্বামীহীনা বন্ধা বিধবা ঠাকুরন তা বুঝতে না পেরে কেমন অবাক হয়ে যান। হয়তোবা ভাবেন, দিদির সবই বাড়াবাড়ি। ঠাকুরন আপনার জন কেউ নন, পাড়ার পাশের বাড়ির প্রতিবেশিনী মাত্র। বছরের মধ্যে গড়ে 3-4 মাস দুই বৃদ্ধার মধ্যে কথাবার্তা বন্ধ হয়ে যায়, মুখ দেখা দেখিও থাকে না। তবুও ঝগড়া কেটে গেলে পাড়ার মধ্যে একমাত্র ঠাকুরনই দ্রব্যময়ীকে দেখাশুনো করেন সবচেয়ে বেশি। জ্বরে শয্যাশায়ী হয়ে থাকলে তার গরুটাও নিজের গরু দুটোর সঙ্গে মাঠে বেঁধে দিয়ে আসেন। একটু সাবু হয়তো করে নিয়ে আসেন, অন্তত জানালায় উঁকি মেরে 2-1টা কথাও বলেন। কিন্তু এবার দ্রব্যময়ী যেন ভুগছেন একটু বেশি। আষাঢ় মাসের প্রথম থেকে জ্বর শুরু হয়েছে, মাঝে মাঝে প্রায়ই ভোগেন। শরীর দুর্বল হয়ে পড়েছে, ঘোর অরুচি তার উপর। পালা জ্বরে ধরেছে আজ মাস খানেক। সন্ধ্যার দিকে দ্রব্যময়ী লেপ তোষক ফেলে ঝেড়ে উঠলেন। পালা জ্বরের কম্প থেমে গিয়েছে। জ্বর যদিও এখনো যায়নি, মুখ তেতো, মাথা ভার, শরীর ঝিমঝিম করছে। ডাক দিলেন, ও নব, গরু এনেছো দিদি? 2-3 বার ডাকের পর ঠাকুরন উত্তর দিলেন, কে ডাকে দিদি? ঠেলে উঠেছ? বলি, আমার গরুটা কি এনেছো মাঠ থেকে? হ্যাঁ হ্যাঁ, গরু গরু করে মোলে শেষ কালটা। জ্বর ছেড়েছে? ছেড়েছে ঝেড়েছে। বলি, গরু কোথায় বেঁধে রাখলি? গোয়ালে গো গোয়ালে, খেপলে যে গরু গরু করে। কেরোসিন তেল একটা টেমিতে একটুখানি ছিল। দ্রব্য ঠাকুরন টেমিটা জ্বালালেন। আমড়া গাছে একটা তেড়ো পাখি আর একটা তেড়ো পাখির সঙ্গে কথাবার্তা কইছে। দ্রব্য ঠাকুরনের জ্বর তপ্ত মস্তিষ্কে মনে হলো পাখি দুটো বলছে, কুতলি কুতলি ক্যাঁ ক্যাঁ ক্যাঁ, কুতলি কুতলি কাঁ ক্যাঁ ক্যাঁ, কুতলি কুতলি। দ্রব্য ঠাকুরন বিরক্ত হয়ে উঠলেন। কি একঘেয়ে আওয়াজ রে বাপু, চালাচ্ছে তো চালাচ্ছে, 8 ঘন্টা হয়ে গেল। হে, একে মাথা ধরে আছে, ভালো লাগে না। থাম না বাপু। মানুষের জানোয়ারে সবাই মিলে পেছনে লাগলে কি করে বাঁচি? গোয়ালে গিয়ে দ্রব্য ঠাকুরন মুংলি গরুকে দেখে প্রাণ ঠান্ডা করলেন। মুংলি না খেলে তার খাওয়া হয় না। এই বন জঙ্গলে ঘেরা নির্জন স্বামীর ভিটে আঁকড়ে পড়ে আছেন। সবাই ছেড়ে গিয়েছে তাকে।
কতক স্বর্গে, কতক বা বিদেশে। তার 2 ছেলে, 2 মেয়ে, নাতি নাতনি, এক ঘর বড় গেরস্ত। যদি সবাই থাকতো আজ বজায়। কেউ নেই আজ। মুঙ্গলিকে নিয়ে তিনি একা পড়ে আছেন গোপীনাথপুরের ভিটেতে। তাই গরুটাকে অত ভালোবাসেন। মাঠে বেঁধে দিয়ে বারবার করে রেখে আসেন। নদীতে জল খাওয়াতে নিয়ে যান। সকালে উঠে দ্রব্য ঠাকুরনের মনে হলো খিদের চোটে তিনি দাঁড়াতে পারছেন না। বাড়ির পেছনে জঙ্গলের মধ্যে একটা ডুমুর গাছ থেকে ডুমুর পেড়ে আনলেন। 2টো সজনে শাক পারলেন উঠানের গাছ থেকে। ঘাটের পথে মুখুজ্জি গিন্নির সঙ্গে দেখা। মুখুজ্জি গিন্নির ছেলে কটি লেখাপড়া শেখেনি, গাঁজা খেয়ে বেড়ায়। দ্রব্য ঠাকুরনের কটি নাতি চাকুরি। এজন্য দ্রব্য ঠাকুরনের প্রতি তার অন্তরে অন্তরে হিংসে বেশ। জিজ্ঞাসা করলেন, জ্বর হয়েছিল নাকি শুনলাম খুড়িমার? হ্যাঁ মা, আজ 2টো ভাত রাঁধবো, তাই সকাল সকাল ঘাটে যাচ্ছি। আর মা, তোমার থাকতেও নেই, অমন সব নাতি নাতনি থাকতেও তোমার এই দুর্দশা। সবই কপাল। অর্থাৎ 2 চাকুরে নাতি আছে বলে তোমার গুমর করবার কিছু নেই। তুমি যে তিমিরে, সেই তিমিরে। নদীর ঘাটে যাবার পথে দুধারে শুধু বন আর বাগান। কোনো বাগানে বেড়া দেওয়া নেই। ঘন আশশেওড়া ও বনচালতে গাছের ডালপালা স্নানার্থীদের গায়ে গায়ে লাগে বলে 2-1জন সূচিবাইগ্রস্তা বিধবা পথের নিতান্ত পাশের ডালগুলো হাত দিয়ে ভেঙে ভেঙে রেখেছেন। দ্রব্য ঠাকুরন বনের মধ্যে ঢুকে উঁকি মেরে কি দেখছেন। এমন সময় মুখুজ্জেদের সেজ বউ পেছন থেকে বললে, কি দেখছেন ও খুড়িমা? এই কয়েক খাকি কাঁঠাল গাছটাতে কাঁঠাল আছে কিনা 1 আধটা মা। একটা গাছ কাঁঠাল। সব্যনেশদের জন্য যদি মা তার কিছু গড়ে উঠলো, নিজে থাকে অসুখে পড়ে। কে কাঁঠাল নিলে খুড়িমা? কে নিয়েছে? আমি কি চৌকি দিতে গিয়েছি বসে বসে? এ পাড়ার মধ্যে চোরের ঝাড়। দেখ তোর না দেখ মোর, সব্যনেশে কলিকালে কি ধম্মজ্ঞান আছে মা? চলুন খুড়িমা, ঘাটে যাই। দ্রব্য ঠাকুরন বকতে বকতে ঘাটের দিকে চলেন। স্নান সেরে 2টো আলো চাল ফুটিয়ে ডুমুরে চচ্চড়ি করে ভাত বেড়ে নিয়ে খেতে বসেছেন। এমন সময় শুনতে পেলেন বাড়ির পেছনে কাগজিলেবুর গাছটার তলায় কি খসখস শব্দ হচ্ছে। দ্রব্য ঠাকুরন হাঁক দিলেন, কে রে নেবু তলায়? ক্ষীণ বালিকা কণ্ঠে উত্তর এলো, হে আমি কনক ঠাকুমা। কেন ওখানে কি শুনি? কি হচ্ছে ওখানে? বের হয়ে আয় এদিকে, সামনে আয়। একটি ম্যালেরিয়া শীর্ণ 10-11 বছরের বালিকা মূর্তি অকুণ্ঠ পদবিক্ষেপে লেবু ঝোপের আড়াল থেকে নিষ্ক্রান্ত হয়ে উঠোনে এসে দ্রব্য ঠাকুরনের ক্রুদ্ধ দৃষ্টির সম্মুখে দাঁড়ালো। হে, আমার মার মুখে অরুচি, কিছু খেতে পারে না। তাই গিয়ে বললে, যা তোর ঠাকুমার নেবু গাছ থেকে একটা নেবু। দ্রব্য ঠাকুরন তেলে বেগুনে জ্বলে উঠে বললেন, হ্যাঁ যা, তোর বাবা নেবু গাছ পুঁতে রেখে গিয়েছে, যা তুলে নিয়ে আয় গিয়ে। যত সব চোরছাঁটরা নিয়ে হয়েছে। তোর মার অরুচি, তা হাটে নেবু কিনতে পারিস নে? এখানে কি তোর বাবার কাজ আছে এখানে? বালিকা চুপ করে দাঁড়িয়ে রইল। দ্রব্য ঠাকুরন আপন মনে বকে যেতে লাগলেন। অনেকক্ষণ পরে বালিকা ভয়ে ভয়ে বললে,
ও ঠাকুমা। কে রে, কে? আমি চলে যাব। কেন, তোকে কি বেঁধে রেখেছি নাকি? যা। নেবু দেবেন না? দ্রব্য ঠাকুরন চুপ করে আপন মনে বড় বড় কয়েকটি ভাতের গ্রাস মুখে পুরে দিলেন। বাঁ হাতে ঘটি নিয়ে ঠক ঠক করে খানিকটা জল খেয়ে অপেক্ষাকৃত নরম সুরে জিজ্ঞাসা করলেন, তোর পরনের কাপড় কাঁচা? ওই কলসিটা থেকে আমায় একটু খাবার জল গড়িয়ে দে দেখি। মেয়েটি তাই করলে। দ্রব্য ঠাকুরন বললেন, অরুচি কেন? তোর মার কি আবার ছেলে পিলে হবে নাকি? তা তো জানি না ঠাকুরমা। যা, নিয়ে যা, তবে একটার বেশি নিবি নি, বুঝলি? দ্রব্য ঠাকুরন খেয়ে উঠে মাদুর পেতে একটু শুয়েছেন। এমন সময় মুখুজ্জে বাড়ির বড় ছেলে অতুল এসে বলে, ও ঠাকুমা, শুয়েছেন নাকি? হ্যাঁ, কে? অতুল। কি ভাই? আপনার পিটুলি গাছ আছে? কলকাতা থেকে দেশলাইয়ের কারখানার লোক এসেছে গায়ের পিটুলি আর শিমুল গাছ কিনতে। আপনার যদি থাকে বেশ দর দিচ্ছে। না বাপু, আমার নেই। কেন? আপনার বাড়ির পেছনে হরিরায়ের দরুন জঙ্গলে তো বেশ বড় বড় পিটুলি গাছ আছে। না, আমি বেচবো না। আসলে দ্রব্য ঠাকুরনের গাছপালার উপর বড় মায়া। স্বামীর আমলের যা কিছু যৎ সামান্য জমি জমা তা প্রায়ই জঙ্গলাবৃত এবং বড় বড় বাজে গাছে ভর্তি। জ্বালানি কাঠ হিসাবে বিক্রি করলেও এ কয়লার দুর্মূল্যতার দিনে 2 পয়সা পাওয়া যায়। কিন্তু গাছের একটা ডাল কাটতেও তার মায়া। না খেয়ে কষ্ট পাবেন, তবু গাছ বিক্রির কথা তুলতেও দেবেন না। একজনের শুয়োপোকা লাগতে সে ডুমুর পাতা পাড়তে এসেছিল, কারণ ডুমুর পাতা দিয়ে শুঁয়ো লাগা জায়গাটায় ঘষলে শুঁয়ো ঝরে যায়। কিন্তু দ্রব্য ঠাকুরন তাকে ডুমুর পাতা পাড়তে দেননি। হয়তো এটা অতিরঞ্জিত গল্প মাত্র, তবে এর দ্বারা তার মনের অবস্থা অনেকটা বোঝা যাবে। বৈকালের দিকে দ্রব্য ঠাকুরন বেশ ভালোই বোধ করলেন। পাড়ার এক প্রান্তে জঙ্গলে ঘেরা বাড়ি। বড় কেউ এদিকে বেড়াতে আসে না। এক ঠাকুরন ছাড়া কেউ উঁকি মেরে বড় একটা দেখেও না। দ্রব্য ঠাকুরন কিন্তু লোকজন, আড্ডা, মজলিস প্রভৃতি ভালোই বাসেন। কেউ এসে গল্প করে, এটা তার খুব ইচ্ছে। কিন্তু ও বেলার সেই বালিকাটি ছাড়া বিকেলে আর কেউই এলো না। সেও এসেছে নিজের স্বার্থে। ঠাকুরমা, একটা নেবু দেবেন? কেন রে, কেন? ও বেলা নেবু ও বেলা ফুরিয়েছে, হে বেলা একটা দরকার। মা বললে। আচ্ছা, আয় উঠে বস একটু। বালিকাটি অনিচ্ছা সত্ত্বেও এসে বসে, নয়তো নেবু পাওয়া যায় না। বুড়ির কাছে বসতে তার ইচ্ছে হয় না। তার সমবয়সী বালিকারা রায়পাড়ার পুকুর ধারে এতক্ষণ ফুল তোলাতুলি খেলা আরম্ভ করে দিয়েছে। তার প্রাণ রয়েছে সেইখানে পড়ে। কিন্তু দ্রব্য ঠাকুরনের নিঃসঙ্গ মন যাকে আঁকড়ে ধরতে চায় এই নির্জন বৈকাল বেলাটিতে, তবুও দুটো কথা বলবার লোক তো বটে। দ্রব্য ঠাকুরন আপন মনে বকে চলেছেন। নাত বউয়ের মন্দ ব্যবহারের কথা, নাতির ছেলে খোকনের অলৌকিক গুণাবলী, ছোট নাতি পরেশ তাকে কিরকম ভালোবাসে, এই ধরনের নানা কথা শুনতে শুনতে ক্ষুদ্র শ্রোতাটির হাই ওঠে। সে করুণ স্বরে বলে, ঠাকুমা, মা সাবু চড়িয়ে আমায় বললে নেবু নিয়ে আয়।
বেলা গেল। হ্যাঁ, ও হচ্ছে হচ্ছে, তারপর শোন না। মা বকবে, নেবু নইলে সাবু খেতে পারবে না। আচ্ছা শোন, তারপর খোকন মনে সেই পেয়ারা তো খাবেই, কিছুতেই ছাড়ে না, ওর মাও দেবে না। বড্ড হেজেল লার্গা মেয়ে ওর মা। আমি বলি, বউ চাচ্ছে খেতে, এক টুকরো ওকে দাও। তা আমায় বললে, আপনি চুপ করে থাকুন। আপনি কি বোঝেন ছেলে মেয়ে মানুষ করা? একালের মাও অন্যরকম, আপনাদের সেকাল গিয়েছে। আমি জানি না ছেলে মানুষ করতে, তবে তুই তোর বর পেলি একথা থেকে রে অবাগের বেটি। আমি এবার যাই ঠাকুমা, নেবো একটা। আচ্ছা তা যা, নিয়ে একটা নেবু। শুনলি তো সব কাণ্ড কারখানা, দিদি শাশুড়ি বড় মন্দ। এমন সময়ে বাড়ির বাইরে একখানা গরুর গাড়ির শব্দ শোনা গেল। খুকি কৌতূহলে চোখ বড় বড় করে বললে, ও ঠাকুমা, কে যেন এলো গাড়ি করে, তোমার ওই তুঁততলার গাড়ি দাঁড়ালো। বলতে বলতে দ্রব্য ঠাকুরনের মেজনাতি নীরদচন্দ্র দুটি ভারী মোটা দু হাতে ঝুলিয়ে বাড়ি ঢুকে ডাক দিলে, ও ঠাকুমা। দ্রব্য ধর্মড় করে উঠে দাঁড়িয়ে একগাল হেসে বললেন, কানু, আয় আয় ভাই, ভালো আছিস? কানু এসে মোট নামিয়ে পিতামহীকে প্রণাম করলে। বালিকাটির দিকে চেয়ে বললে, এ হরি কাকার মেয়ে কনক না? কত বড় হয়ে গিয়েছে। ভালো আছিস কনকি? নে দাঁড়া, একখানা গজা নিয়ে যা। পুটুলি খুলে মেয়েটির হাতে একখানে বড় গজা দিতে সে নিঃশব্দে হাসি মুখে হাত পেতে নিয়ে দাঁড়িয়ে রইল। বড় মোটটার মধ্যে আরো কি কি জিনিস আছে দেখবার আগ্রহে। তাদের বাড়িতে এমন কেউ নেই যে বিদেশে চাকুরি করে, নিতান্তই অল্পবিত্ত গৃহস্থের সংসার। চাকুরে বাবুরা বাড়ি আসবার সময় কি কি অপূর্ব জিনিস না জানি নিয়ে আসি। দ্রব্য ঠাকুরন জিজ্ঞেস করলেন, তারপর কি মনে করে হঠাৎ যে বুড়িকে মনে পড়েছে? তাহলে বাবা, সারা আষাঢ় মাস অসুখে ভুগে ভুগে, তাই এখনো কি সেরেছি? এমন একটা লোক নেই যে এক ঘটি জল এগিয়ে দেয়। ওই নবৌ ছিল তাই, এত চিঠি দিলাম, না এলো টেবু, না এলো বিন্দে, না এলে তুমি। সন্ধ্যার পর ঠাকুরন খবর পেয়ে ছুটে এলেন। গ্রামের ছেলে, জন্মাতে দেখেছেন, অনেকদিন পরে দেখে খুব খুশি। কুশল প্রশ্নাদি জিজ্ঞাসা করার পর বললেন, হ্যাঁ কানু, তা তোমরা সোনার চাঁদ সব নাতি, বুড়ি এখানে বেঘরে মারা যাবে? পালা জোরে ধরেছে, এই আজ ভালো আছে, কাল এমন সময় লেপ কাঁথা মুড়ি দিয়ে পড়বে। কে দেখে কে শোনে, তার উপর আবার গরু। একটা বিহিত করে যাও, নইলে। কানু বললে, সেসবের জন্য তো আশা। চিঠি পেয়েছি অনেক দিন, সাহেব ছুটি দিতে চায় না, পরের চাকরি, তাই দেরি হলো। দ্রব্য ঠাকুরন বললেন, ভালো কথা, ও না বউ, দুখানা গজা নিয়ে যাও, জল খেয়েও। কানু এনেছে আমার জন্যে, তা ও যেমন পাগল, আমার কি আর দাঁত আছে যে গজা খাবো? নিয়ে যাও না বউ। তা দাও দুখানা, নিয়ে যাই। ভালোটা মন্দটা এ পাড়া গায়ে তো চোখে দেখতে পাই না দিদি। বেঁচে থাক তোমার সোনার চাঁদ নাতিরা, তোমার ভাবনাটা কিসের? বিশেষ করে কানুর মতো ছেলে নেই এই গায়ে। আমি যা বলবো তা মুখের উপরেই বলবো বাপু,
ফলে নব দুখানা জায়গায় চারখানা গজা হাতে নিয়ে খুশি মনে বাড়ির দিকে চললেন। নাতি ঠাকুমার পরামর্শ হলো রাত্রে কানু এক মতলব ফেঁদে এসেছে, ঠাকুরমাকে সে কাশি নিয়ে গিয়ে রেখে আসবে। তার একজন কে বন্ধুর মা কাশিতে থাকেন, সেই একই বাড়িতে ঠাকুমাকে রাখবে। পরদিন সকালে নব শুনে খুব খুশি। অমন সব নাতি থাকতে ভাবনা কি, তীর্থ ধর্ম করার সময় তো এই। তার যদি আর ছেলেটা বেঁচে থাকতো। আজ প্রায় ৪৫ বৎসর পূর্বে ৭ মাস বয়সে ঠাকুরনের ছেলে মারা গিয়েছে। সেই প্রথম, সেই শেষ। তার আর ছেলেপুলো হয়নি। যাবার দিন দ্রব্য ঠাকুরন প্রিয় মঙ্গলি গরুটার ভাত দিয়ে দিলেন নবউকে। বারবার মাথা দিব্যি দিলেন, মৌলিকে যেন যত্ন করা হয়। বললেন, হো গরু তোমারই হয়ে গেল নব, আমায় আশীর্বাদ করো যেন কাশিতে হাড় কখানা রাখতে পারি, নাতিদের ঘাড়ের বোঝা যেন নেমে যায়। আমার বড় নাতির ভাবনা কি, তা সচ্ছল অবস্থা, লুচি পরোটা জল খাবার, তেল ঘিয়ে কলকলে করে 5 বেনুন রান্না। আমি বুড়ি হয়েছি, ওদের সংসারে সেকেলের মতে লোকের জায়গা আর হয় না এখন। ঘরের আড়ায় শুকনো নারকেল পাতার আঁটি, পাকাটির বোঝা জোগাড় করা ছিল। বর্ষায় উনুন ধরানোর কষ্ট বলে সুগৃহিণী দ্রব্য ঠাকুরন যে সময়ের যা সঞ্চয় করে রাখতেন। কাশিবাস করতে যাচ্ছেন, পিছন টান থাকলে তীর্থবাস হয় না। সেসব দান করে গেলেন কতক ঠাকুরনকে, কতক একে ওকে। কনক একটা পাকা শশা হাতে এসে বললে, শশা খাবে ঠাকমা? তুই 1 বোঝা পাকাটি নিয়ে যা কনকি, ঠাকমাকে মনে রাখবি তো? হ্যাঁ রে। কনক অনেকখানি ঘাড় নেড়ে বললে, ঠাকুরন চোখের জল ফেললেন যাবার সময়ে। দ্রব্য ঠাকুরন ট্রেনে কোনো রকমের সুচিতা বজায় রেখে কাছে এসে পৌঁছলেন। একটা গলির মধ্যে দোতলা একটা বাড়ির নিচের তলার ঘরে কানুর সেই বন্ধুর মা কাশিবাস করছেন। পাশে আরেকখানা ছোট ঘর ভাড়া নেওয়া হয়েছে দ্রব্য ঠাকুরনের জন্য। অপর বৃদ্ধাটির কাছে চাবি ছিল ঘরের, তিনি চাবি খুলে দিলেন। দ্রব্য ঠাকুরন নিজের জিনিসপত্র নিয়ে সেই ঘরে অধিষ্ঠান হলেন। দ্রব্য ঠাকুরন ঘণ্টাখানেকের মধ্যেই সভয়ে আবিষ্কার করলেন তার প্রতিবেশিনী নদে জেলার লোক। কথাবার্তার ধরন ও সুর শহরে ও সম্পূর্ণ মার্জিত। যশোর জেলার মানুষ দ্রব্য ঠাকুরনের ভয় পাবারই কথা বটে। তিনি এসে দ্রব্য ঠাকুরনের ঘরে ঢুকে বললেন, আপনার রান্না বান্নার ব্যবস্থা কাল থেকে করলেই হবে। আজ আমার ঘরে দুধ আর মিষ্টি আছে, আপনার জন্য রাখলুম কিনা। দ্রব্য ঠাকুরন ভয়ে ভয়ে বললেন, ও। প্রতিবেশিনী নিজের ঘর থেকে খাবার এনে বললেন, আপনার লোমবস্ত্র বার করুন। দ্রব্য ঠাকুরন ভালো বুঝতে না পেরে বললেন, কি বললেন? দ্রব্য ঠাকুরনের বললেন এই কথার বয়ের উচ্চারণ যশোর জেলার উচ্চারণ রীতি অনুযায়ী প্রসারিত উচ্চারণ। প্রতিবেশিনী বৃদ্ধার উচ্চারণে এইসব স্থানের উচ্চারণ যতদূর সম্ভব আকুঞ্চিত। বললেনের উচ্চারণ বললেন, ও এর উচ্চারণও যতদূর সম্ভব ঘোরালো। বলছি লোমবস্ত্র বের করে পড়ুন,
একটু কিছু মুখে দিতে হবে তো। লোম বস্ত্র কি জিনিস পাড়াগাঁয়ের মানুষ দ্রব্য ঠাকুরন কখনো শোনেননি। তবে জিনিসটা যে বস্ত্র জাতীয় দ্রব্য তা বুঝতে পারলেন। বললেন, সে তো আমার নেই। লোম বস্ত্র নেই? আপনি জপ করেন কি পরে? এ সাদা থান পরেই জপ করি, আর কোথায় কি পাবো? বাড়িখানা গলির মুখে হলেও প্রায় সদর রাস্তার ওপরে। অনেক রাত পর্যন্ত গাড়ি ঘোড়া রাস্তার গোলমাল থামে না। নিরিবিলি বন জঙ্গলের মধ্যে বাড়িতে একা থাকা দ্রব্য ঠাকুরনের চিরদিনের অভ্যাস। এত গোলমালে বড়ই অস্বস্তি বোধ করতে লাগলেন তিনি। উহ, কি মুশকিলেই পড়া গেল। না, কাশির লোক ঘুমোয় কখন? কানু তার পরদিন বন্ধুর হাতে পল্লীবাসিনী পিতামহীকে সমর্পণ করে কর্মস্থানে চলে গেল। তার ছুটি ফুরিয়েছে। বন্ধুর মার নাম নীরজ বাসিনী। দ্রব্য ঠাকুরনের চেয়ে তার বয়স 2-5 বছর কম হবে। মাথার সব চুল এখনো পাকেনি, তবে সেটা স্বাস্থ্যের গুণেও হতে পারে। দ্রব্য ঠাকুরন এর সঙ্গে দশাশ্বমেধ ঘাটে বিকেলে বেড়াতে গেলেন। খুব লোকজনের ভিড়, গান, বক্তৃতা, কথকতা। এক গেরুয়া কাপড় পরা সন্ন্যাসীর চারিপাশে খুব ভিড়। নীরজা সেখানে জুটলেন গিয়ে। কর্মবাদ, সেবা ধর্ম ইত্যাদি নিয়ে সন্ন্যাসী কি সব কথা বলে যাচ্ছেন। দ্রব্য ঠাকুরন অত সব বুঝতে পারেন না। ফিরবার পথে দ্রব্য ঠাকুরন জিজ্ঞাসা করলেন, উনি কেটা? উনি রামকৃষ্ণ মঠের একজন বড় স্বামী সেবানন্দ। কি মঠ? কেন, রামকৃষ্ণ মঠের কথা শোনেননি? ঠাকুর রামকৃষ্ণ দেবের মস্ত বড় কাণ্ড ওদের। রাম আর কৃষ্ণ দুই ঠাকুরের নাম বুঝি? নীরজা বিস্ময়ে দ্রব্য ঠাকুরের দিকে চেয়ে বললেন, আপনি শ্রীরামকৃষ্ণ পরমহংসের নাম শোনেননি? না। কে তিনি? কই না, এখানে আছেন? নীরজা আর কোনো কথা বললেন না। এমন বর্বরের সঙ্গেও তিনি বেড়াতে বেরিয়েছেন যে রামকৃষ্ণ দেবের নাম পর্যন্ত জানে না। দ্রব্য ঠাকুরনের কোনো দোষ নেই। তিনি অজ্ঞ সেকেলে লোক। অজপল্লী গ্রাম ছেড়ে জীবনে কখনো কোথাও যাননি। গোপীনাথপুরের জঙ্গলে ও নাম কখনো কারো মুখে শোনেনও নি। তিনি জানেন রাম, কৃষ্ণ, রাধা, দুর্গা, লোচনপুরের জাগ্রত কালী, কালীঘাটের কালী ইত্যাদি। অত বড় নামের কোন ঠাকুরের কথা কই সেও তো তাকে বলেনি। দ্রব্য ঠাকুরন ভয়ে ভয়ে থাকেন। তার সঙ্গিনী তাকে নিতান্ত নাস্তিক, অজ্ঞ, মূর্খ বলে না ঠাওরান। দিন কয়েক যেতে না যেতেই দ্রব্য ঠাকুরন বুঝে নিলেন সঙ্গিনীটি ধর্মপাতিগ্রস্তা, সাধু সন্ন্যাসীর ভক্ত। যদি কোথাও কোনো নতুন ধরনের সাধু মন্দিরে কি ঘাটে বসে আছে, তবে আর নিস্তার নেই। সেখানে বসে অমনি গরুরের মতো হাত জড়ো করে বক বক বকুনি জুড়ে দিবি, আর কি সব কথা জিজ্ঞেস করবি। কর্মফল কি, পুনর্জন্ম কি, হেন তেন। রাস্তাঘাটে বেরুলে ঘন্টার পর ঘন্টা কেটে যায়, বাসায় ফেরবার নামটি নেই। এত বিরক্ত ধরে দ্রব্য ঠাকুরনের। কিন্তু তিনি কি করবেন? কাশির রাস্তা চেনেন না, একাও বাসায় ফিরতে পারেন না সঙ্গিনী না ফিরলে। একদিন বিশ্বনাথের মন্দিরে সন্ধ্যার আরতি দেখতে গেলেন দুজনে।
সেখানে এক সন্ন্যাসিনী নাট মন্দিরে বসে আছেন। গেরুয়া কাপড় পরনে, মাথায় জট, অনেক মেয়ে ছেলের ভিড় হয়েছে সেখানে। নীরজা তো সাধু সন্ন্যাসী দেখলে সর্বদা এক পায়ে খাড়া। চারিপাশের ভক্তের দলে মিশে গেলেন তিনি। দ্রব্য ঠাকুরন শুনতে লাগলেন, কেউ জিজ্ঞাসা করছে, মাইজি, ঠাকুরের দেখা পাওয়া যায়? কেউ বলছে, মাইজি, আমার মেয়ের মাদুলি দেবেন তো আজ? আজ আমার হাতখানা দয়া করে দেখবেন কি? নীরজা জিজ্ঞাসা করলেন, মাইজি, আমার ভক্তি হচ্ছে না কেন? দ্রব্য ঠাকুরন শুনে মনে মনে হেসে আর বাঁচেন না। সর্বদাই সাধু সন্ন্যাসী নিয়েই আছো, এখানে প্রণাম, ওখানে ধন্যা, 2 ঘন্টা ধরে নাক ডেপা। এতেও যদি তোমার ভক্তি না হয়ে থাকে, গঙ্গার জলে ডুবে মরো গিয়ে। ঢং দেখে আর বাঁচি নে, মরণ আর কি। তারপর সবাই চলে গেল। নীরজা সেই যে সেখানে চোখ বুজে ধ্যান না কি যোগে বসলো, আর ওঠে না। দ্রব্য ঠাকুরনও কিছু বলতে সাহস পান না। এদিকে তার মনে পড়ল, সুজি একদম নেই। সে কথা এতক্ষণ মনেও ছিল না। এত রাত হয়ে গেল, কোথায় বা সুজি কেনা হবে? রাত্রে একটু মোহনভোগ খাওয়া, তাও আজ ধর্মের ভিড়ে বুঝিবা হয় না। বসে বসে দ্রব্য ঠাকুরন বিরক্ত হয়ে উঠলেন। মন্দির থেকে বাঙালি মেয়েরা প্রায় সব চলে গিয়েছে। এদেশি লোক যারা হিন্দি মিন্দি বলে, তাদের দলেই যাচ্ছে আর আসছে। কি জানি, ওদের কথা তিনি কিছুই বুঝতে পারেন না, বলতেও পারেন না। আজ মাস 3 গ্রাম থেকে এসেছেন। বেশ শীত পড়ে গিয়েছে কাশিতে। মুংলি গরুটার কথা এত করেও আজকাল মনে পড়ছে। শীতের রাত্রে পাছে মুংলির কষ্ট হয় বলে তিনি গোয়ালে আগুন করে রাখতেন। তার গাছটাতে খুব ডুমুর হয়েছে নিশ্চয়ই। কে জানে একটা গাছ ডুমুর কারা খাচ্ছে? কম ডুমুর হয় গাছটাতে? আহা, নব কি মুংলিকে অত যত্ন করছে তার মতো? তিনি যে পেটের মেয়ের মতো ওকে, না, তার চোখে জল এসে পড়ে। আজই এতকাল পরে নবয়ের পত্র এসেছে দেশ থেকে, তাই বেশি করে মনে পড়ছে দেশের কথা। নব লিখেছে, মুংলি ভালো আছে, শিগগির বাছুর হবে। তার বাড়ির দাওয়ার খুঁটি না বদলানো নয়, কানু বা বিন্দেকে যেন চিঠি লেখা হয় সেজন্যে। নীরজা দীর্ঘ নিঃশ্বাস ফেলে ধ্যান ভঙ্গ করে উঠে দাঁড়িয়ে বললে, দিদি, চলো যাই। সত্যি কি পবিত্র স্থান না? ইচ্ছে হয় না যে আবার সংসারে ফিরে যাই, রাঁধি খাই। দ্রব্য ঠাকুরন মনে মনে বললেন, মরো না, এখানে শুকিয়ে হতে দিয়ে। কে মাথা দিব্যি দিয়েছে রাঁধতে খেতে? নীরজা বললেন, করন্নাসটা অভ্যেস করছি কিনা প্রায় হয়ে এলো। দ্রব্যময়ী নীরব। মাগিটা পাগল নাকি? কি সব বলে বোঝাও যায় না। রাত দুপুর বাজলো, বাবা এখন বাসায় চলো দেখি। বাসায় এসে কি তাই নিস্তার আছে? নীরজা ডাকবেন তার ঘর থেকে, ও দিদি, একটু গীতা পাঠ করি শোনো। নিতান্ত অনিচ্ছার সঙ্গে তাকে যেতে হয়। গীতা টিতা ওসব তিনি বোঝেন না। সুবচনীর ব্রত কথা, সত্যনারায়ণের পাঁচালী, শিবরাত্রির ব্রত কথা, এসব শোনা তার অভ্যেস আছে। বেশ দিব্যি বুঝতেও পারেন। এসব শক্ত শক্ত কথার কি কাণ্ডু মান্ডু এক বর্ণ যদি তিনি বোঝেন। আর মাগের চোখ উল্টে কান্না কান্না মুখে ভাব করে পড়বার ভঙ্গি বা কি?
দ্রব্য ঠাকুরন না পারেন হাসতে আর না পারেন হাসি চাপতে। এমনও বিপদে মানুষ পড়ে গা। নীরজা পড়তে পড়তে বলবেন, হা হা হা, কি চমৎকার। দ্রব্য ঠাকুরন বসে ঢুলতে ঢুলতে ভাববেন, থামলে যে বাঁচি। সকালে উঠে নীরজা বললেন, আজ আমার গুরুদেব আসবেন, দিদি দুখানা লুচি ভেজে দিও তো আমার ঘরে বসে। বেলা 2টার সময় এক সন্ন্যাসী এসে হাজির, বেশ মোটা ভুঁড়িওয়ালা, এই লম্বা দাড়ি। নীরজা ষষ্ঠাঙ্গ হয়ে প্রণাম করে দুবার মাথা ঠুকলেন গুরুদেবের পাদপদ্মে। আহারাদি জোগাড় করতেই কাটলো সারাদিন। 3 সের দুধ মেরে 1 সের হলো। ঘরের রাবড়ি মালাই তৈরি হলো, লুচি ভাজা হলো। সন্ধ্যার সময় নীরজা বসলেন গুরুর কাছে কিসব ক্রিয়া শিখতে, আসন না মাথা মুন্ডু তাই শিখতে। যত বকে তত বা ও বকে, মনে হলো বুঝি কানের পোকা সব বেরিয়ে যায়। গুরুদেব বাঙালি। রাত 9টার পরে দ্রব্য ঠাকুরনকে ডাক দিলেন, বললেন, তোমার বাড়ি কোথায়? গোপীনাথপুর, যশোর জেলা। কে আছে বাড়িতে? নাতিরা আছে, তাদের ছেলের বউ আছে। তুমি কাশী বাস করতে এসেছ? হ্যাঁ। নাম কি? দ্রব্যময়ী দেববা। দীক্ষা হয়েছে? না। নীরজা চোখ কপালে তুলে বললেন, কি সর্বনাশ, দীক্ষা হয়নি এতদিন? তা তো জানতাম না। গুরুদেব বলেন, দীক্ষা নিতে হবে তোমাকে। আমার পয়সা নেই, দীক্ষা নিতে গেলে খরচ আছে। নাতিরা 11 টাকা করে মাসে পাঠায়, তার মধ্যে ঘর ভাড়া, তার মধ্যে খাওয়া, পয়সা পাই কোথায়? দীক্ষা না নিলে কাশী বাসে ফল কি মা? ফলের জন্য তো আসেনি, শরীরটা সারাতে এসেছিলাম। নীরজা রাগের সুরে বললেন, শরীর আগে না পরকাল আগে? দ্রব্য ঠাকুরন চুপ করে রইলেন। গুরুদেব বললেন, নীরজামার কথার উত্তর দাও, চুপ করে থাকলে হবে না। নীরজা বললেন, গীতার ভক্তিযোগ সেদিন পড়ছিলাম, শুনলে তো দিদি, কর্মের চেয়েও ভক্তি বড়, স্বয়ং ভগবান বলেছেন। আহ, কি বিপদ, মাগের সবসময় কি আবল তাবল বকুনি। মুখে বললেন, আমি তো কিছু বুঝি না, আপনারা যা বলেন, তবে এবার কিছু হবে না। নাতি 7 টাকা পাঠিয়েছিল, তা ঘর ভাড়াতেই গিয়েছে, হাতে না টাকা থাকলি। তবুও দুজনেই নাছোড়বান্দা, দীক্ষা নিতেই হবে। গুরুদেব বলেন, কাশী বাস করছো মা, তোমার যথেষ্ট বয়স হয়েছে। গুরু দীক্ষা না নিলে যে সবই মাটি, আজ আছো কাল নেই। পৃথিবীর কিছুই না, ইহকাল কিছুই না। নীরজা বললেন, গুরুর মুখে ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর, ইহকালেও তিনি, পরকালেও তিনি। দ্রব্য ঠাকুরন মনে মনে বললেন, মরণ মাগি, তবে স্বামী কোথায় যাবে, মেয়েদের ঢং দেখো না। যাই হোক, বহু বহু তর্ক করেও দ্রব্য ঠাকুরনকে দ্রব্য করা গেল না। নাম দ্রব্যময়ী হলে কি হবে, ভেতরে বেজায় শক্ত। নীরজা অবশ্যই তার জ্ঞান বুদ্ধিমতে একজন 70 বছরের মৃত্যু পথযাত্রিনীর ভালো করবারই যথেষ্ট চেষ্টা করেছিলেন। সে রাজি না হলে তিনি আর কি করবেন।
নীরজার ভক্তি, হ্যাঁ, সে দেখবার মতো একটা জিনিস বটে। গুরুর পদদক পান না করে তিনি দাঁতে তৃণ কাটবেন না। গুরুর বাক্য বেদ বাক্যের চেয়েও মূল্যবান তার কাছে। পুরানো একছড়া সোনার হাত ছিল, সেটা বিক্রি করে এসে টাকা তুলে দিলেন গুরুদেবের হাতে। কথাটা শুনে দ্রব্য ঠাকুরন জিজ্ঞাসা করলেন, কতগুলো টাকা দিয়ে দিলে গুরুদেবকে? টাকা সার্থক হলো দিদি। তোমার নিজের হার? ও আমার বিয়ের পরে শ্বশুর বাড়ি থেকে দিয়েছিল, তিনি হাতে করে দিয়েছিলেন। সেই হার তুমি দিয়ে দিলে বেচে? দিদি, সংসার অনিত্য, সবই অনিত্য। কে কার স্বামী, কে কার স্ত্রী, সবই ভগবানের মায়া। মায়ায় সুখ ভুলে থাকা, গুরুই কেবল নিত্য বস্তু। তা তো বটে। মাকির মুখে সবসময় বড় বড় কথা, দিকে যা তোর সবকিছু গুরুর পাদপদ্মে বিলিয়ে। তার কি, বিয়ের পরে স্বামী নিজের হাতে যে হাত ছড়া দিয়েছিল, তা কোনো মেয়ে মানুষ সেভাবে ঘুচিয়ে দিতে পারে? গভীর রাত পর্যন্ত শুধু এই কথাটি বারবার তার মনে পড়ে। সেসব দিন ঝাপসা হয়ে গিয়েছে, মনের আকাশ বিস্তৃতের মেঘে ঢাকা। ওই গোপীনাথপুরের ভিটে অমন ছিল কি তখন? ফুলশয্যার রাত। হঠাৎ মনে পড়ে যায়, গত আষাঢ় মাসের প্রথমে উত্তর দিকের ভাঙা পাঁচিলের গায়ে এতটুকু একটা শশা গাছ নতুন বর্ষার জল পেয়ে গজিয়েছে দেখে তিনি শুকনো কঞ্চি কুড়িয়ে একটা মাচা বেঁধে দিয়েছিলেন। এতদিনে গাছ বড় হয়েছে, কত শশা জালি পড়েছে গাছটাতে। কে খাচ্ছে সে বনের মধ্যে? হয়তো কনকি আসে লেবু তুলতে। এক গাছ লেবু রেখে এসেছিলেন, সেই হয়তো শশা পেড়ে নিয়ে যায়, কে জানে। হঠাৎ কি একটা কুস্বরে দ্রব্য ঠাকুরন চমকে ওঠেন। নীরজার ঘর থেকে শব্দটা আসছে। মাগি এত রাত্রে করে কি? হুস হুস করে অত জোরে দীর্ঘ নিঃশ্বাস ফেলছে কেন? ঘুমের ঘরে মুখে চাপা লাগলো নাকি? দ্রব্য ঠাকুরন ডাকলেন, শুনছ? ওগো, কি হয়েছে? ওগো। নীরজা বললেন, ডাকছেন কেন দিদি? বলি, ও শব্দ কিসের? কুম্ভকের রেচক পুরো অভ্যেস করছি, অনেক রাত ভিন্ন হয় নাকি না, ঠাকুর তাই বলে গেলেন। সে আবার কি রে বাবা, মাগি তো ঘুমোতেও দেয় না রাত্রিরে। দ্রব্য ঠাকুরন বললেন, যাগে, ঘুমের ঘরে মুখ চাপা হয়নি তো? না দিদি, ঘুমোইনি এখনো। ঘুমোলে যোগের ক্রিয়া হয় না। জীবনটা যদি ঘুমিয়ে কাটাবো, তবে পরকালের কাজ করব কখন? তা বেশ বেশ। দিদি, ঘুমুলেন না কেন? নির্বিকল্প সমাধি না হওয়া পর্যন্ত আমার মনে শান্তি পাচ্ছি না, ভাবো না। দেহ কি জন্যে দিদি? ঘুমোবার জন্যে নয়, আরামের জন্য নয়, শুধু নিজের কাজ করে যাওয়ার জন্য। দিন কিনে নাও, শুধু দিন কিনে নাও। দ্রব্য ঠাকুরনের পিত্তি জ্বলে গেল। কিনগে যা মাগি, যদি তোর পয়সা থাকে, রাত্রিরে একটু ঘুমাতে দে অন্তত। শীতকাল এসে গেল। কানু বড়দিনের ছুটিতে একবার কাশি এসে পিতামহীর সঙ্গে দেখা করে গেল। দ্রব্য ঠাকুরন তাকে বললেন, কানু ভাই, অন্য একটা বাসা পাওয়া যায় না? কানু বিস্মিত হয়ে বললেন, কেন, এখানে কি হলো? সত্যের মা রয়েছেন, এই তো সবচেয়ে ভালো। ও আমাকে পাগল? পাগল? সে কি?
না বাবু, বেজায় দোর মিষ্টি, অত দোর মিষ্টি আমার পোষাবে না, আমাকে তুই সরিয়ে নিয়ে যা। কানু কথাটা হেসে উড়িয়ে দিল। ঠাকুমার যেমন কাণ্ড। বললে, আচ্ছা ঠাকুমা, শেষ বয়সে কাশিবাস করতে এলে, না হয় তুমিও একটু ধর্মিষ্টি হলে। হ্যাঁ, উনি ওই রকমই বটে। সত্য বলছিল, মা কিছুতেই দেশে থাকতে চান না। এই গত বৈশাখ মাসে সত্যের ছোট ভাইয়ের বিয়ে গেল, ওর ছোট ছেলের। ওকে কত চিঠিপত্তর, কত অনুরোধ, কিছুতেই গেলেন না। বললেন যে মায়া একবার কাটিয়েছেন তাতে আর জড়িয়ে পড়তে চান না। ছোট ছেলের টেলিগ্রাম পর্যন্ত করলে কোনো ফল হলো না। দ্রব্য ঠাকুরন অবাক হয়ে বললেন, বলিস কি রে কানু, সত্যি? মিথ্যে বলছি তোমার কাছে ঠাকুমা? আমায় এখান থেকে তুই সরিয়ে দে ভাই। ছি, আচ্ছা তুমি তো নাস্তিক কেন ঠাকুমা? ওর সঙ্গে থেকে একটু ধর্ম শেখো না। চিরকালই বিষয় আর সংসার নিয়েই তো কাটালে। ঘাপ লেগে মরে যাবো যেখানে থাকলে। আবার ওইসব নাস্তিকের মতো কথাবার্তা ঠাকুমা, তুমি কি? শীত কেটে গ্রীষ্ম এলো, চলেও গেল। আবার আষাঢ় মাসের প্রথম। দেশের খবর নেই অনেক দিন। ঠাকুরের চিঠি আগে আগে আসতো, গত 3-4 মাস তাও বন্ধ। কথায় কথায় একদিন নীরজাটা কথাটা বলেই ফেললেন, দেশে কে আছে আপনার? শুনেছি সেখানে থাকে না কেউ। বাড়িটা, গাছপালাটা। দিদি, এখনো ওইসবের মায়া? বিশ্বনাথের পাদপদ্মে মন সমর্পণ করুন, সব বন্ধন ঘুচে যাবে। কেউ কিছু নয়, কিছু নয়, একমাত্র তিনিই সত্যি। বলে নীরজা চোখ কপালে তুলে ওপরের দিকে চেয়ে রইলেন। দ্রব্য ঠাকুরন তাড়াতাড়ি বলে উঠলেন, ওই যা, দাঁড়াও, খরা দুধটুকু বুঝি বেড়ালে খেয়ে গেল? না, বেড়ালে চালায়, যতবা বেড়াল ততবা বাঁদর, অমন গামছাখানা সেদিন। দিদি, আচ্ছা আমার সঙ্গে চলুন, কেদারঘাটে কাশীখণ্ডের ব্যাখ্যা করবেন উপিন কথক, শুনবার জিনিস। কাশীতে এসে কাশীখণ্ড শুনতে হয়। আমার শরীর ভালো না, আজ থাক, তুমি যাও। নীরজা নাছোড়বান্দা অবশেষে নিয়ে গেলেন দ্রব্য ঠাকুরনকে। কেদারঘাটে এর আগেও 2-3 বার দ্রব্য গিয়েছেন শত্রু মার সঙ্গে। ওপরের রানার চওড়া চাতালের একপাশে ফর্সা রোগামতো কথক ঠাকুর কথকতা শুরু করেছেন। তাকে ঘিরে বাঙালি মেয়ে পুরুষের ভিড়, পুরুষের চেয়ে মেয়ে অনেক বেশি। সত্যর মা জিজ্ঞাসা করলেন, দিদি, প্রণামে কিছু এনেছেন তো? তা তো বললে না, আনিনি। 8 আনার কম দেওয়া যায় না। আচ্ছা, আপনারটা আমি দিয়ে দেব এখন। আমার 8 আনা না দিয়ে 4 আনা বরং দাও, নাতিরা কটা বা টাকা পাঠায়। এখানে যা দেবেন দিদি, পরকালের জন্য তোলা রইল। বর্ষার গঙ্গায় ঢল নেমেছে। কেদারঘাটের সামনের নদীতে কাদের বড় একটা বজরা ভেসে চলছে। 2-3 খানা পানসিতে সুসজ্জিতা নরনারী নদী ভ্রমণে বার হয়েছে। রামনগরের দিকে সূর্য অস্ত যাচ্ছে। উঁচু বাড়ির ছাদের কার্নিশে তরল সোনার মতো ঝিলমিল করছে রাঙা রোদ। কথক ঠাকুর সুকণ্ঠে গান ধরেছেন, কাশী সকল তীর্থের সার, মৃত্যুর সময় মণিকর্ণিকার ঘাটে স্বয়ং বিশ্বনাথ
কানে মন্ত্র দেন, মানুষের শিবলোক প্রাপ্তি ঘটে। এই হলো গানের অর্থ। দ্রব্য ঠাকুরনের মন অজ্ঞানে অনেক দূরে চলে গেল। তার খয়ের কাগি কাছে কত কাঁঠাল হয়েছে এই আষাঢ় মাসে। বড্ড কাঁঠাল ধরে গাছটাতে, শেকড় পর্যন্ত কাঁঠাল। 3টে আম গাছে আমও নিশ্চয় খুব ধরেছিল। নাতিরা কি গিয়েছে আম খেতে? তাদের সেদিকে দৃষ্টি নেই, 12 ভূতে লুটে খাচ্ছে। রাত্রি নামলো। নীরজা বললে, চলুন দিদি। দ্রব্য ঠাকুরন লক্ষ্য করেছেন সমস্ত সময় নীরজা মাগি ফোঁস করে কেঁদেছে, আর কেবল বলেছে আহা হা হা। যদি এ মাগির সঙ্গ ছাড়তে পারতেন, কিন্তু তা হবার নয়, কানও শুনবে না। বাসায় এসে নীরজা দেখলেন তার সঙ্গিনীর মন বড় খারাপ, অন্যমনস্ক ভাব, বিশেষ কোনো কথাও বলে না। কাশিখণ্ড শুনে আজ তাহলে খুব ভালো লেগেছে বোধ হয়, পাষাণ বুঝি গলেছে। নীরজা বললেন, কি ভাবছেন দিদি? একটা গাছ কাঁঠাল দেশে, খয়ের খাগির কাঁঠাল, সে তুমি কখনো খাওনি, খেলে বুঝতে। দিদি, এখনো আপনার মায়ের বন্ধন গেল না? আপনার তো 2টো একটা গাছ, আমার 3টে বড় বাগান, কলমের বোম্বাই, মালদার ফজলি, মায় ন্যাংড়া পর্যন্ত। আমি তো ফিরেও যাইনি ওইসব দিকে। ছেলেরা কাঁদে, বলে এখন কি কাশিবাস করবার সময় হয়েছে তোমার? আমি বলি না, সংসারের মায়ে আর না। গানে বলে, খেবাকার পর খেবাকার আপন, এই মরেছে, মাকে আবার শুরু করেছে। কাল শয্যা পরে মোহতন্দ্রা ঘরে, দেখে পরস্পরে আশার আশার স্বপ্ন। তা আমি বলি, এতকাল তো সংসারের বন্ধনে ঘুরে আসার স্বপ্ন অনেক দেখলুম, এইবার পরকালের কথা ভাবি। আর আমার এই যে গুরুদেব, উনি দেহধারী মুক্ত পুরুষ, ওর কৃপায়। দ্রব্য ঠাকুরন মুখে বললেন, তা তো বটেই। চলুন দিদি, কাল বাবা বিশ্বনাথের মন্দিরে সেই মাইজির কাছে আপনাকে নিয়ে যাই। আপনার বয়স আমার চেয়ে অনেক বেশি, আপনার এখন উচিত গুরু মন্ত্রে দীক্ষা নিয়ে সব বন্ধন মুক্ত হয়ে এক মনে কাশীবাস করা। আমাদের আর কদিন দিদি, সমন্ত ধরে দাঁড়িয়ে সব রকম তো দেখলুম শুনলুম। দ্রব্য ঠাকুরন মনে মনে বললেন, তোমার মুন্ডু করলুম, মাগির কথার আবার ধরন শোনো না। ভাটপাড়ার ভট্টাচার্য এসেছেন। মুখে বললেন, মুংলি বলে একটা গাই গরু ছিল আমার, বড্ড ন্যাওটা, যেখানে যাব সেখানেই যাবে, আমার হাতে না খেলে তার পেট ভরতো না। এই বেশ কচি কচি বাঁশ পাতা এনে মুখে দিতাম তুলি, আর আবার ওইসব কথা আপনার মুখে? জড়ভরতের কথা জানেন তো? অত বড় জ্ঞানী, পূর্বজন্মের এক হরিণের মায়ায় তার সব গেল। ভগবানের চিন্তা করুন, ভগবানের চিন্তা করুন, সব মিথ্যে, সব মিথ্যে। দ্রব্য ঠাকুরন কোনো কথা বললেন না, তারও ওর কথা একেবারে ভালো লাগে না। মা কি যেন কি কি বলে কি করে, মা কি এমন পাষাণ যে ছোট ছেলের বিয়েতে বাড়ি গেল না, মুখ দেখতে আছে ওর, ছি। সারা রাত্রি স্বপ্নের ঘরে দেখলেন তার গোপীনাথপুরের ভিটেতে চালা ঘরের ছাঁচতলায় ম্লান মুখে ছলছল চোখে তার মুংলি দাঁড়িয়ে রয়েছে। নবও তাকে যত্ন করছে না, বুড়ি হয়েছে মুংলি, তেমন দুধ তো আর দিতে পারে না।
মুঙ্গলিকে তিনি তার মায়ের পেট থেকে টেনে বার করে এত কাল নিজের মেয়ের মতো পুষেছিলেন। তিনি নেই, কে ওকে দেখে? কাঁঠাল হয়েছে বটে খয়ের খাকির গাছটাতে, এত কাঁঠাল 3-4 বছরের মধ্যেও হয়নি। তিনি নাইতে যাচ্ছেন নদীতে। মুখুজ্জি গিন্নি বলছে, হ্যাঁ খুড়িমা, এবার তোমার কাছে কি কাঁঠাল ধরেছে, তা আমায় একটা দিও, তোমার নাতিদের খেতে দেব। খড় উড়ে উড়ে পড়ছে বাড়ির চাল থেকে। কানু বা বিন্দু দেশে যায়নি, ঘরও সারায়নি। এবার বর্ষায় কি টিকবে চালে খুঁটি না দিলে? কনক বলছে, ঠাকমা, একটা নেবু দেবা? আমার মার অরুচি হয়েছে, কিছু খেতে পারে না। সকালে উঠে নীরজা নিজেই গঙ্গা স্নান করে এসে সপা খব্বিসান্ন চড়িয়েছেন এবং প্রতিদিনের অভ্যাস মতো ইষ্টমন্ত্র জপ শেষ করে গান বাদ্য সহকারে শিব পূজা করছেন। দ্রব্য ঠাকুরনের একটু বেলা হয়েছে আজ উঠতে, মনও খুব ভার। তার আপনার জন পড়ে রইল, তার মুংলি, তার খয়ের খাগি গাছটা, তার ডুমুর গাছ, আর তিনি কোথায়? আর ওই মাগির জ্বালায়। নীরজার গানবদ্ধ থামলো। দ্রব্য ঠাকুরকে বললেন, আজ বড় সুখবর পেলুম দিদি। গঙ্গা স্নান গিয়ে গুপ্তিপাড়া সয়ের সঙ্গে দেখা। সেও আমার মতো কাশিবাস করছে, বাঙালি টোলায় থাকে বলে গুরুদেব আসছেন সামনে সোমবার। হরিদ্বার থেকে ফেরবার পথে আমার এখানে পায়ের ধুলো দিয়ে তবে যাবেন। সয়েও একই গুরুর কাছে মন্ত্র নিয়েছি কিনা। আজ বড় শুভ দিন আমার। গুরুর পাদপদ্ম আশ্রয় করেই বেঁচে আছি। এবার এলে আপনাকে দীক্ষা নিতেই হবে দিদি, আমি ছাড়বো না। গুরু দীক্ষা না হলে দেহ পবিত্র হয় না। ভবসাগর পার হতে হলে গুরুর চরণ রূপ ভেলা চাই আগে, নইলে হাবুডুবুকে মরতে হবে যে দিদি। দ্রব্য ঠাকুরন বললেন, তা তো ঠিকই, তা তো ঠিক। গুরুদেবের আগমনের পূর্বেই শনিবার সকালের গাড়িতে কানু এসে হাজির হলো। দ্রব্য ঠাকুরন নাতির কাছে কেঁদে পড়লেন, তুই আমার গোপীনাথপুরে নিয়ে চল ভাই, আমার আর কাশিবাসে কাজ নেই। বাবা বিশ্বনাথ মাথায় থাকুন, ও মাগির কাছে আর 2 মাস থাকলে আমি পাগল হয়ে যাব। ফলে সোমবার কাশীতে গুরুদেবের শুভাগমনের দিনই দুপুরের ট্রেনে দ্রব্য ঠাকুরন দেশের স্টেশনে তার বোচকা তোরঙ্গা নিয়ে নাতির সঙ্গে এসে নামলেন। ঠাকুরন শুনে ছুটে এলেন, ও দিদি, দিদি। হ্যাঁ নব, আমার মুঙ্গলি ভালো আছে? ভালো নেই দিদি, ওঠে না, খায় না, তোমার যাওয়ার পর থেকেই গোয়ালে শুয়েই থাকে। সে আমার মন বলছে ভাই, তুমি কি বলবে? তাকে রাত্রিরে স্বপ্ন দেখেই তো আর টিকতে পারলাম না, চলে এলাম। কানুকে বললাম, নিয়ে চল ভাই গোপীনাথপুর, মাথায় তখন বাবা বিশ্বনাথ। মুঙ্গলি কোথায়? ওকে কচি বাঁশ পাতা খাওয়াবো নিজের হাতে, স্বপ্ন দেখেছি। একটু পরে ঠাকুরন দড়া থেকে মুঙ্গলিকে নিয়ে এলেন। সত্যি তার সে চেহারা নেই। সব কাজ ফেলে দ্রব্য ছুটে গিয়ে তার গায়ে মুখে হাত বুলিয়ে আদর করতে লাগলেন। মুঙ্গলির চোখে জল পড়ে, তারও চোখে জল পড়ে। ঠাকুরন বললেন, আর জন্মে ও তোমার মেয়ে ছিল দিদি, আর জন্মের মায়ার বাঁধন রক্ষে করো নব। তুমিও বড় বড় কথা বলতে শুরু করলে নাকি সেই মাগের মতো? মুঙ্গলি এ জন্মেই আমার মেয়ে, আর জন্মটম্ম ছেড়ে দাও। কে মাগি, কার কথা বলছো? সে বলবো সব এখন, হাঁপ ছেড়ে বেঁচেছি দেশে এসে। বাবা! কানু হেসে বলে, না, ঠাকমাকে নিয়ে আর পারা গেল না। এমনও নাস্তিক, কাশি প্রাপ্তি অদৃষ্টে থাকলে তো। তুই ভাই বল, নব বলো, আমার এই ভিটেতে যেন তোদের কোলে শুয়ে
সকলের কাছ থেকে বিদায় নিয়ে যেতে পারি, কাশি প্রাপ্তির দরকার নেই। এই ভিটেই আমার গয়া কাশি। তিনি এই উঠোনের মৃত্তিকাতে শুয়েছিলেন ওই তুলসী তলায়, আমাকেও তোরা ওখানে। আঁচলের খুঁট দিয়ে দ্রব্য ঠাকুরন চোখের জল মুছলেন। বেলা যায় যায়, আষাঢ়ান্ত সুদীর্ঘ দিনমানের শেষে সূর্য ঢলে পড়েছে পশ্চিম দিকের নিবিড় বাঁশবনের আড়ালে। কোটকোল ফুল কোথাও জঙ্গলে ফুটেছে, বাতাসে তার কটু উগ্র গন্ধ। দ্রব্য ঠাকুরনের মন শান্তিতে, আনন্দে, উৎসাহে পূর্ণ হয়ে গেল। 11 বছরের নববধূ এই বাড়ির উঠোনে পা দিয়েছিলেন। তার বয়স এখন 3-6। কনক হাসি মুখে এসে দাঁড়িয়ে বললে, ঠাকমা ভালো আছেন? খেয়েছেন শুনে দেখতে এলাম, আমাদের কথা মনে ছিল। বন্ধুরা, আমার এই গল্প পাঠ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার গল্পটিতে একটি লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকার অনুরোধ রইল।